আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় JHC 25 ব্যাচের স্টুডেন্টরা, তোমাদের যাদের এখনও ফাইনাল এক্সামিনেশনে ম্যাথ এক্সাম শেষ হয়নি, তাদের জন্য আজকে আমি একটা বেস্ট সাজেশন ক্লাস বা বেস্ট সৃজনশীল সলভিং ক্লাস নিয়ে আসছি। তো আশা করি এই সলভিং ক্লাসটা করলে তোমার 100% সৃজনশীল কমন পড়তে পারে এবং সেই সাথে সিকিউগুলা কমন পড়তে পারে। তো আশা করি তোমরা ভিডিওটা খুবই গুরুত্বের সহিত দেখবা। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো, প্যাটার্ন থেকে যাদের প্যাটার্ন আছে এই ধরনের কোয়েশ্চেন, এই প্যাটার্ন থেকে একটা কোয়েশ্চেনই আমি সলভ করাবো। এই টাইপের কোয়েশ্চেনগুলো একটু বেশি রিপিট করে, হয়তো এখানে অনেক সময় কাঠিও থাকতে পারে বা চিত্র থাকতে পারে, তো এই টাইপেরই থাকবে আশা করি। ঠিক আছে, তো দেখো এখানে কি বলছে, 7, 13, 19, 25 একটি প্যাটার্নের পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেনটা বলছে প্যাটার্নটিকে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে 52তম পদ নির্ণয় করতে। তারপর কোয়েশ্চেনটা হচ্ছে 130টি পদের সমষ্টি নির্ণয় করো। তো আসো ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা সলভ করি। তো সমাধান কয়ের ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো যে এটা কত করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এদের পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্যটা কত করে আছে। দেখো 7-এর সাথে কত যোগ করলে 13 হয়, ডেফিনেটলি 8 যোগ করলে, ডেফিনেটলি 6 যোগ করলে, ঠিক আছে 6, তারপরটা কত যোগ করলে 19 হয় 6, তারপরটা কত 19-এর সাথে 6 যোগ করলে অ্যাকচুয়ালি 25 হয়, তার মানে 6 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রদত্ত প্যাটার্নটি আমরা লিখতে পারি, প্রদত্ত প্যাটার্ন ঠিক আছে, কত আছে 7, 13, 19, 25 ডট ডট ডট। তাহলে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য বা দুইটি রাশির পার্থক্য দিতে পারো। তাহলে কত করে পার্থক্যটা আসতেছে 6, ঠিক আছে, তারপরটা কত আসতেছে 6, তারপরটা এক্স্যাক্টলি 6। তাহলে সুতরাং পরবর্তী প্রথম সংখ্যাটি, প্রথম সংখ্যা হচ্ছে কত, এই যে 25-এর সাথে 6 যোগ করলে তো ডেফিনেটলি তার পরবর্তী সংখ্যাটা পাওয়া যাবে, রাইট? তাহলে কত হচ্ছে 31। এবং দ্বিতীয় সংখ্যা কত, এই 31-এর সাথে আবার 6 যোগ করলে তো তারপরের সংখ্যাটা পাওয়া যাবে, অর্থাৎ কত হয় 31 আর 6 যোগ করলে 37। এটাই হচ্ছে আমাদের ক নাম্বার অ্যান্সার, খুবই সিম্পল। ঠিক আছে, তো অনেক সময় বলতে পারে যে কোন একটা সংখ্যা দিয়ে বলতে পারে এই সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তো সেটা আমরা আলাদা একটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে একটা সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে খুবই দ্রুত নির্ণয় করা যায়। সেই ভিডিওটার লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। তো বন্ধুরা এখন আমরা খ নাম্বার কোয়েশ্চেনটি সলভ করব। বলছে প্যাটার্নটিকে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করার জন্য এবং সেখান থেকে 52তম পদ নির্ণয় করার জন্য। ওকে, আসো, বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করা মানে একটি চলকের মাধ্যমে প্রকাশ করা, আর চলকটি মানে আমরা নর্মালি ক ধরে নিই, কতম পদ নির্ণয় করি। তাহলে এখানে তুমি দেখো প্রথম পদ আছে কত 7। তো এইটাকে আমরা এমন ভাবে সাজাবো যেই প্যাটার্নটা এখানে অ্যাকচুয়ালি মেইনটেইন করে সে আগাচ্ছে। তো আমরা এটাকে লিখবো যে অ্যাকচুয়ালি আমাদের যে এখানে পার্থক্যটা আছে না, এই পার্থক্যটা আগে ফার্স্টে লিখবো। পার্থক্যটা অ্যাকচুয়ালি কত 6, আর যেহেতু এটা প্রথম পদ লিখছি তার সাথে গুণ করব 1। তাহলে এখন দেখো 6-এর সাথে 1 গুণ করলে কত হয় 6, বাট এখানে আছে কত 7। তাহলে 7 বানাতে হলে অবশ্যই এর সাথে 1 যোগ করতে হবে না? হ্যাঁ, তাহলে 1 যোগ করে দিলাম। আসো এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পদ সমান কত আছে দেখো 13। তাহলে 13 আমরা পার্থক্যটা আগে লিখবো, পার্থক্যটা হচ্ছে 6 ইনটু, যেহেতু দ্বিতীয় পদ লিখছি তার সাথে গুণ করব 2। তাহলে কত হচ্ছে 6 দ্বিগুণে 12, বাট এখানে আছে কত 13। তাহলে 13 বানানোর জন্য তোমাকে ডেফিনেটলি 1 যোগ করতে হবে। আসলে তৃতীয় পদ লিখি আমরা, তৃতীয় পদ, ঠিক আছে, সমান হবে কত, সমান হচ্ছে যে দেখো এখানে তৃতীয় পদে আছে 19। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে কি লিখবো, পার্থক্যটা লিখবো, ইনটু দিয়ে তারপরে কোন পদ লিখছি তৃতীয় পদ, তাই এটার সাথে 3 গুণ করব। তাহলে দেখো 3 6 18, এখানে আছে কত 19। তো 19 বানানোর জন্য অবশ্যই এর সাথে 1 যোগ করতে হবে। ঠিক আছে, এইভাবে আমরা যদি চতুর্থ পদ লিখি আমরা, তাহলে লিখতে পারি চতুর্থ পদ সমান হচ্ছে কত 25। তাহলে
আমরা এখানে পার্থক্যটা লিখবো 6 ইন্টু চতুর্থ পদের জন্য 4 দিব, তাহলে 4 6 কত হয় 24, বাট এখানে আছে কত 25, তাহলে 1 যোগ করতে হবে। এখন সুতরাং আমরা যদি এখান থেকে একটা চলক নিই, অর্থাৎ ক, তুমি চাইলে এক্স ওয়াই জেডও নিতে পারো, তো কতম পদ অর্থাৎ চলকের মাধ্যমে এটাকে প্রকাশ করতে হবে, তাহলে এটা একটা বীজগাণিতিক রাশি হয়ে যাবে। তো আমরা চলকটা ধরে নিলাম ক, তাহলে কতম পদ কত হবে, পার্থক্যটা আগে লিখবো আমরা 6 ইন্টু ক যোগ হবে কত 1। কেন, তার কারণটা হচ্ছে তুমি একটু খেয়াল করলে দেখবা প্রথম পদে 6 এর সাথে কত গুণ আছে 1, যোগ আছে কত তার সাথে 1। আবার দ্বিতীয় পদে 6 এর সাথে গুণ আছে 2, তার সাথে যোগ আছে 1। তৃতীয় পদে 6 এর সাথে গুণ আছে 3, যোগ আছে 1। চতুর্থ পদে 6 এর সাথে গুণ আছে 4, যোগ আছে 1। তাহলে কতম পদে ডেফিনেটলি 6 এর সাথে গুণ থাকবে ক, যোগ থাকবে 1। একটা অলওয়েজ ফিক্সড, বাট যততম পদ ততই তোমার গুণ হচ্ছে, তাহলে কতম পদ নিলে ডেফিনেটলি 6 এর সাথে কত গুণ হবে ক গুণ হবে। তাহলে ডিরেক্টলি আমরা এখান থেকে লিখতে পারতেছি 6 দ্বারা ক কে গুণ করলে 6 ক কে 6 ক, তার সাথে থাকবে যোগ 1। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের সেই বীজগাণিতিক রাশি প্যাটার্নটিকে, যেই বীজগাণিতিক রাশি অ্যাকচুয়ালি সমর্থন করে, সেটাই এই বীজগাণিতিক রাশিটা। এখন এখান থেকে আমাদের কততম পদ বের করার জন্য বলছে, অ্যাকচুয়ালি 52তম পদ বের করার জন্য বলছে। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি, সুতরাং 52তম পদ 52তম পদ সমান অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, অর্থাৎ যততম পদ আমরা বের করব 6 এর সাথে ততকেই গুণ করে দিব। ডিরেক্টলি তুমি এটার দিকে তাকাও বলতে পারো, দেখো এখানে 6 ইনটু কয়ের নিচে কি আছে 52 আছে, তার মানে ক বরাবর কত বসে যাবে 52 বসে যাবে, যোগ 1। তাহলে এখন দেখো এইটা আমরা গুণ করব, গুণ করলে কত হয় 6 দ্বিগুণা 12। ঠিক আছে, তুমি এটা নরমালি এইভাবেও গুণ করতে পারো, অ্যাকচুয়ালি গুণের কাজটা কিন্তু আগে এইটাও তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে 6 50 কত হয় 300, আর 6 দ্বিগুণা কত হবে 12, তাহলে 312 এর সাথে 1 যোগ করলে কত হয় ডেফিনেটলি 313 হয়ে যায়। এটা হচ্ছে স্মার্ট ক্যালকুলেশন। তুমি নরমালি এই 2 কে আপাতত একটু বাইরে রাখো, 6 দ্বারা 50 কে গুণ করো, 6 50 কত 300, এবার ওই আলাদা 2 কে আবার 6 দিয়ে গুণ করো, কত 6 দ্বিগুণা 12, 12 আর 300 312, আর এখানে আছে আরো এক যোগ অর্থাৎ 313। এটাই হচ্ছে তোমার অ্যানসার। ঠিক আছে, তো গ নাম্বার কোয়েশ্চেনটা আমরা অ্যাকচুয়ালি কিভাবে নির্ণয় করব, বলছে 130টি পদের সমষ্টি নির্ণয় করো। তো আমরা এটার একটা সূত্র জানি, সূত্রটা কি ছিল, প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2 ইনটু পদ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে প্রথম পদ জানা লাগবে, শেষ পদও জানা লাগবে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু প্রথম পদ জানি, প্রথম পদটা কত প্যাটার্নটার 7, তাহলে শেষ পদটা কত হবে, শেষ পদ বলতে অ্যাকচুয়ালি এই 130তম পদের যেই মান থাকবে সেটাই এই প্যাটার্নের জন্য শেষ পদ, বা এই 130টি পদের সমষ্টি বের করার জন্য শেষ পদ। ঠিক আছে, তাহলে তোমাকে আগে 130তম পদ নির্ণয় করতে হবে, সেটাই হবে তোমার শেষ পদ। তারপরে তোমাকে সেখান থেকে এই 130টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে 130তম পদ তুমি কিভাবে বের করবা, একটি বীজগাণিতিক রাশি পাইছো, প্যাটার্নটা যেই বীজগাণিতিক রাশিকে সমর্থন করে, সেই বীজগাণিতিক রাশির মাধ্যমে 130তম পদ তুমি বের করতে পারবা। তাহলে আসো আমরা লিখে ফেলি, খ হতে পাই, খ হতে পাই প্যাটার্নটির কতম পদ, কতম পদ সমান হচ্ছে কি 6 ক যোগ 1। ঠিক আছে, তাহলে সুতরাং 130তম পদ, 130তম পদ হচ্ছে কত 6 ইন্টু 130 যোগ 1। তাহলে এটা যদি আমরা গুণ করি কত পাবো, অ্যাকচুয়ালি দেখো এখানে যেহেতু 130, 6 100 কত হয় 600, আর হচ্ছে 30কে যদি আমরা 6 গুণ করি 318 180, তাহলে 600 আর 180 কত হবে 780, 780 এর সাথে যদি 1 যোগ করে দাও তাহলে পাইবা 781, 781। ঠিক আছে, ওকে, এবার একটু খেয়াল করো, আমরা এখান থেকে বের করব 130টি পদের সমষ্টি। তাহলে আমরা লিখে ফেলি, প্রথম পদ, এখানে চাইলে এখানেও লিখতে পারো, এখানে প্রথম পদ হচ্ছে 7, শেষ পদ হচ্ছে কত 181, ও পদ সংখ্যা আছে কত
1 থেকে 130 পর্যন্ত তো পদ সংখ্যা 130টি থাকবে, ঠিক আছে, পদ সংখ্যা হচ্ছে 130। তো আসো আমরা এবার নির্ণয় করি। তো সূত্রটা কি? সূত্রটা ছিল কটি পদের সমষ্টি সমান হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2 ইনটু পদ সংখ্যা, ঠিক আছে। তাহলে তোমাকে দেখো কয়টি পদের সমষ্টি বের করতে বলছে? 130টি। তাহলে 130টি, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, এটা কটি, ঠিক আছে। আর ওইটা ছিল তোমার কতম। তম বলতে কিন্তু তোমার একটাকেই বোঝায়, আর অ্যাকচুয়ালি কটি বলতে ক সংখ্যক জিনিসকে বোঝায়, ঠিক আছে। যেমন ধরো এখানে আমি একটু বোঝার সুবিধার্থে একটা এক্সাম্পল দিই। এখানে ধরো 3টা দাগ আছে, হ্যাঁ, এই দিক থেকে কাউন্ট করলে চতুর্থতম কোনটা? ডেফিনেটলি তুমি বলবা এইটা। তার মানে এখানে কয়টা দাগ? একটা দাগ। আমি যদি বলি তৃতীয়তম কোনটি, ডেফিনেটলি এটাই হবে। এটা কয়টা দাগ? একটা দাগ। আর যদি বলতাম 3টি দাগ, ডেফিনেটলি এই 3টি হইতে পারতো, অথবা এই শেষের 3টি হইতে পারতো। যদি বলতাম প্রথম 3টি, তাহলে এই 3টিকে নির্দেশ করতো। 3টি বলতে অ্যাকচুয়ালি 3টা জিনিসকে বোঝায়, আর তৃতীয়তমটি বলতে একটা জিনিসকে বোঝায়, অর্থাৎ যদি কোনো দিক থেকে কাউন্ট করো 3 নাম্বার যেটা, সেটাকে বোঝানো হয়, ঠিক আছে। তাহলে কটি জিনিসের সমষ্টি সূত্র হচ্ছে এটা, তার মানে 130টি পদের সমষ্টি, ঠিক আছে। তাহলে কত আসবে? 130টি পদের সমষ্টি হবে প্রথম পদ। 130টি পদের সমষ্টি নির্ণয় করার জন্য প্রথম পদ আছে 7 যোগ শেষ পদ আছে কত তোমার? 781 ডিভাইডেড বাই 2 ইনটু পদ সংখ্যা আছে কত? দেখো পদ সংখ্যা আছে 130, ঠিক আছে। এই 130কে তুমি 2 দ্বারা কাটা দিলে পাইবা কত? 13কে ভাগ করলে আছে 13কে ভাগ করলে হয় 6, আর এতে থাকে 1 10 5, অর্থাৎ 65, ঠিক আছে। এখন দেখো এই দুটাকে যোগ করলে আমি পাচ্ছি কত? অর্থাৎ 781 আর ইয়া যোগ করলে 7 যোগ করলে 788 পাচ্ছি, তার সাথে গুণ করতে হবে আমাকে 65, ঠিক আছে। তো আমি যদি গুণ করি এটা কত পাচ্ছি? তো অ্যাকচুয়ালি এটাকে গুণ করলে পাওয়া যায় 51220। তো বন্ধুরা আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা মুনাফা থেকে। দেখো কোনো আসল, ঠিক এখানে আসল হবে, ঠিক আছে, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1625 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1875 টাকা। ক নম্বর কোয়েশ্চেন করছে 2 বছরের মুনাফা কত? খ নম্বর কোয়েশ্চেন হচ্ছে আসল ও মুনাফার হার নির্ণয় করো। গ নম্বর কোয়েশ্চেন হচ্ছে ওই একই হার মুনাফায় 5 বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত? তাহলে একটু খেয়াল করো, প্রথম যে কোয়েশ্চেনটা ক নাম্বার বলছে 2 বছরের মুনাফা কত। অ্যাকচুয়ালি খেয়াল করো আমাদের কাছে দেওয়া আছে 3 বছরের মুনাফা আসল, আর দেওয়া আছে 5 বছরের মুনাফা আসল। এখান থেকে বের করতে বলছে 2 বছরের মুনাফা। তো অ্যাকচুয়ালি তুমি একটু খেয়াল করো তো, এখানে 5 বছরের মুনাফা আসল থেকে যদি আমি 3 বছরের মুনাফা আসল বাদ দিয়ে দিই, তাহলে কি থাকবে? ডেফিনেটলি 2 বছরের মুনাফা থাকবে। তার কারণ হচ্ছে এখানে যে আসলটা আছে, ঠিক আছে, ডেফিনেটলি এখানে সেই আসলটাই আছে। আসল তো আর অ্যাকচুয়ালি পরিবর্তিত হয় না, আসলটা থাকবে ফিক্সড। বাড়তে থাকে কি? ডেফিনেটলি মুনাফা বাড়তে থাকে, যত সময় বেশি যাবে মুনাফা তত বেশি হবে। যেহেতু এই একই আসলটা 5 বছর রাখা হয়েছে, তাহলে এখানে 5 বছরের মুনাফা আছে, ঠিক আছে। আর এই আসলটা 3 বছর রাখার কারণে এখানে 3 বছরের মুনাফা আছে। তার মানে এই 3 বছরের মুনাফা আসল যদি 5 বছরের মুনাফা আসল থেকে বাদ দিয়ে দিই, তাহলে অ্যাকচুয়ালি 2 বছরের মুনাফা থাকবে, যেই 2 বছরের অতিরিক্ত এখানে মুনাফা অ্যাড হয়েছে, ঠিক আছে। তো আসো আমরা লিখি যে 5 বছরের মুনাফা আসল, ক নাম্বার 5 বছরের মুনাফা আসল, মুনাফা যোগ আসল সমান হচ্ছে কত? 1875 টাকা, এবং 3 বছরের মুনাফা যোগ আসল সমান হচ্ছে কত? 1625 টাকা, 1625 টাকা। তাহলে
সুতরাং 2 বছরের মুনাফা, 2 বছরের মুনাফা কত টাকা থাকবে? দেখো 1800 থেকে যদি 1600 কমে যায় 200 থাকবে, আর 75 থেকে 25 কমে গেলে 50 থাকবে, অর্থাৎ 250 টাকা থাকবে। ঠিক আছে, ওকে, এটি হচ্ছে আমাদের ক নাম্বার অ্যান্সার। আসলে আমরা খ নাম্বারটা করে ফেলি। কি বলছে দেখো, আসল ও মুনাফার হার নির্ণয় করো। তো অ্যাকচুয়ালি তুমি যদি আসল নির্ণয় করতে চাও, ডেফিনেটলি তুমি কিভাবে নির্ণয় করবা? এই যে 2 বছরের মুনাফা এখান থেকে বাদ দিলে কি আসল তুমি নির্ণয় করতে পারবা? পারবা না। তার কারণ হচ্ছে এখানে আছে 3 বছরের মুনাফা আসল, এটা থেকে যদি 3 বছরের মুনাফা বাদ দাও তাহলে এখান থেকে তুমি আসল পেতে পারো। আর 5 বছরের মুনাফা আসল থেকে যদি তুমি আসল বের করতে চাও তাহলে 5 বছরের মুনাফা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে যেহেতু 2 বছরের মুনাফা তুমি জানো, এটা থেকে তো ঐকিক নিয়মের মাধ্যমে তুমি 5 বছরের মুনাফা বের করে নিতে পারো, অথবা 3 বছরের মুনাফা তুমি বের করে নিতে পারো। তো আসো আমরা যে কোনো একটা বের করে তারপর ক্যালকুলেট করি। তো আমরা ক হতে পাই 2 বছরের মুনাফা, 2 বছরের মুনাফা কত টাকা? 250 টাকা। তাহলে এখান থেকে আমরা চাইলে 5 বছরেরটাও বের করতে পারি, 3 বছরেরটাও বের করতে পারি। অ্যাকচুয়ালি আমরা 3 বছরেরটা যদি বের করি তাহলে 3 বছরের মুনাফা কত হবে? 1 বছরে হবে আরো কম, অর্থাৎ 250/2, আর 3 বছর হবে আরো বেশি, তার মানে 3 গুণ আকারে চলে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে কাটা দিলে কত হবে? 200 কে কাটা দিলে 150, কে কাটা দিলে 25, তার মানে 125। 125 কে 3 দ্বারা গুণ করলে কত? 3 100 300, আর 25 কে 3 দ্বারা গুণ করলে 75, অর্থাৎ 375 টাকা। ঠিক আছে, তাহলে আমরা 3 বছরের মুনাফা পেয়ে গেছি 375 টাকা, আর 3 বছরের মুনাফা যোগ আসল পাইছি কত টাকা? 1625 টাকা। সেখান থেকে আমরা যদি এই 3 বছরের মুনাফা বাদ দিয়ে দিই তাহলে অ্যাকচুয়ালি থাকবে আমাদের আসল। তো আসলে আমরা সেই কথাটাই লিখি যে 3 বছরের আসল প্লাস 3 বছরের মুনাফা। আসল তো আর 3 বছর বাড়ে টারে না, আসল তো ফিক্সড। তাহলে আসল প্লাস 3 বছরের মুনাফা সমান কত আছে? সমান আছে 1625 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আমাদের 2-3 বছরের কোথায় জানি, এই যে 3 বছরের মুনাফা, শুধু মুনাফা এটা কিন্তু, হ্যাঁ, তাহলে 3 বছরের মুনাফা কত আছে? অ্যাকচুয়ালি 375 টাকা। তাহলে এখানে আমাদের থাকবে কি? সুতরাং শুধু আসল থাকবে। আসল সমান হচ্ছে কত? দেখো 1600 থেকে 300, না, আমাদের এখানে 1500 থেকে 300 কমে গেলে কত? 1500 থেকে 300 কমে গেলে অ্যাকচুয়ালি 1200। আর দেখো 100 থেকে 75 কমে গেলে কত? 25 25 যোগ করলে অ্যাকচুয়ালি 50, 1250 টাকা। ঠিক আছে, তো এখন তো মুনাফার হার নির্ণয় করা খুবই ইজি। তার কারণ হচ্ছে আমি আসল জানি, কত বছর টাকাটাকে রাখা হয়েছে সেটা জানি, এবং সেখানের মুনাফাটাও আমি জানি। দ্যাটসই আমরা তো সূত্র শিখছি আই ইকুয়ালস টু পি আর এন, সেটার মাধ্যমে বের করে নিতে পারি। তো আসল কিভাবে বের করবো দেখাচ্ছি। তাহলে আমরা সূত্রটা লিখবো, সুতরাং মুনাফার হার আমরা কি লিখতে পারি? ডিরেক্টলি লিখবো, যেহেতু আই ইকুয়ালস টু পি আর এন, তুমি যদি আর রেখে দাও তাহলে পি আর এন এই পাশে ভাগাকারে চলে আসবে না, কারণ আর এর সাথে পি আর এন কি আকারে আছে? ডেফিনেটলি গুণ আকারে আছে। তাহলে এই পাশে পাইবা কি? পি আই আর পি আর এন ভাগাকারে চলে আসবে পি এন। আমি সাথে দিয়ে দিচ্ছি একটা 100, আর তার সাথে থাকবে একটা পার্সেন্টেজ দিলে অবশ্যই এখানে 100 গুণ আকারে দেওয়া লাগবে। ঠিক আছে, যেহেতু মুনাফার হার নির্ণয় করতেছি ডিরেক্টলি এইভাবে লিখে ফেলবো। তো এখানে তুমি একটু খেয়াল করো, এখানে মুনাফা কত পাইছো তুমি? তো দেখো একটু খেয়াল করে, 3 বছরের মুনাফা পাইছো কত? 375 টাকা। ঠিক আছে, গুণ 100 ডিভাইডেড বাই আসল পাইছো কত? 1250 টাকা। 1250 ইনটু এন্ড কত বছর? অ্যাকচুয়ালি 3 বছরেরটা কিন্তু আমরা হিসাব করছি। ঠিক আছে, 5 বছর দিলে ভুল হবে, এটা পার্সেন্টেজ থাকবে। তুমি চাইলে তথ্যগুলো এখানে লিখতেও পারো। আই হচ্ছে 375, এন হচ্ছে 3 বছর টাকা, 3 বছর। ঠিক আছে, আর এখানে সময়টা অবশ্যই 3 বছর, আর অ্যাকচুয়ালি আসল হচ্ছে 1250 টাকা। ঠিক আছে, ওকে।
তো এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো যেটা পাইবা সেটা হচ্ছে এই শূন্য কাটা দিয়ে দিতে পারো। তারপরে দেখো 125 3 125-এ কত? 375 না? হ্যাঁ, অবশ্যই 375। আর এই 3 কাটা অ্যাকচুয়ালি থাকতেছে কত? 10%। এই যে 10 পরে আছে, এই 10%ই হচ্ছে আমাদের মুনাফার হার। তার মানে আমরা মুনাফার হারও নির্ণয় করে ফেলেছি এবং আসল নির্ণয় করে ফেলেছি। সুতরাং এইটাই হচ্ছে আমাদের খ নাম্বারের অ্যান্সার। এইবার আমরা চলে আসবো গ নাম্বারে। গ নাম্বারের কোশ্চেনটা কি বলছে? ওই একই হার মুনাফায়, তার মানে এই 10%ই, ঠিক আছে, মুনাফার হারটা কত বেশি? 10%। তো বলছে ওই একই হার মুনাফায়, অর্থাৎ এই 10%-এ, ঠিক আছে, 5 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কি? অ্যাকচুয়ালি চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে সি মাইনাস পি, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে তুমি যদি আসলটা বাদ দিয়ে দাও তাহলেই পেয়ে যাবা চক্রবৃদ্ধি মুনাফা, ঠিক আছে। তো একটু খেয়াল করো, তো চক্রবৃদ্ধি মূলধন বের করার নির্ণয়ের আবার সূত্রটা কি? সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, ঠিক আছে। তাহলে তোমার লাগবে আসল, তোমার লাগবে মুনাফার হার, আর লাগবে সময়। যেহেতু 5 বছরেরটা বলছে, আমরা এন এর মান 5 দিব, আর মুনাফার হার 10%। আর পি হচ্ছে কত? পি আসল তো আমরা জানি 1250 টাকা। তো বের করে ওই আসলটাকে এখান থেকে বিয়োগ করে দিব, তাহলে আমাদের মুনাফা অ্যাকচুয়ালি চলে আসবে। তো আসো আমরা নির্ণয় করি। তো দেখো একটু খেয়াল করে, আমরা এই তথ্যগুলো ফিক্স রাখছি, জাস্ট এনটা আমরা চেঞ্জ করে 5 দিছি, যেহেতু 5 বছরের চক্রবৃদ্ধি মুনাফা জানতে চাইছি। আর আসলটা তো ওইটাই থাকবে, আরটা হচ্ছে 10%। এটা কোত্থেকে পাইছি? ডেফিনেটলি খ হতে, ঠিক আছে, খ হতে। ওকে, তো একটু খেয়াল করো, এখন আমরা ফার্স্টে কি করব? চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করব। চক্রবৃদ্ধি মূলধন, মূল লিখলেই হয় অ্যাকচুয়ালি, সেটাকে প্রকাশ করি সি দ্বারা। সি ইকুয়ালস টু পি ইন্টু 1 এক দেই 1 প্লাস আর টু দি পাওয়ার এন, ঠিক আছে। তাহলে এখানে দেখো পি আছে কত? 1250 ইন্টু ব্র্যাকেট দাও 1 যোগ মুনাফার হার 10%, ঠিক আছে, বা 10% মানে কি 100-র ভিতরে 10 হোল টু দি পাওয়ার 5। তাহলে আমরা এই শূন্য কাটা দিতে পারি। তো তোমরা এটা ক্যালকুলেট করলে অ্যাকচুয়ালি পাইবা 2013.14 টাকা, ঠিক আছে। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সমান হবে 2013.14 মাইনাস আসল কত? 1250 টাকা, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে যদি তুমি 1200 বাদ দাও 800, যেহেতু 1200 যাবে না, 700 থাকবে। 700 আর হচ্ছে যদি 50 কমে দাও আরো 50 আর 13 কত হয়? 63। 763.14 টাকা, ঠিক আছে। এত টাকা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার চক্রবৃদ্ধি মুনাফা। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তো এই ধরনের ম্যাথ সচরাচর এসে থাকে, ভালোভাবে করে যাবে ইনশাল্লাহ।